আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এটা কি করলি আপু? ইয়ানা ঈশানের কান টেনে ধরে বলল, কেন, কি করেছি দেখতে পাসনি? আর একবার দিয়ে দেখাবো নাকি? ঈশান অসহায় গলায় বলল, তুই মাথায় থাপ্পড় মেরে মেরে আমার ব্রেনের 12টা বাজিয়ে দিয়েছিস। ঠিক বলেছিস, আমার থাপ্পড় খেয়ে তোর মাথার মগজগুলো জৈব সারে পরিণত হয়েছে। তাই এমন ফালতু একটা কাজ করতে যাচ্ছিলি, যা চুপচাপ রুমে গিয়ে ঘুমা, এতে যদি জৈব সার থেকে একটু মগজ তৈরি হয়। ইয়ানা ঈশানের দিকে শাসানো ভঙ্গিতে তাকিয়ে ছাদের দিকে পা বাড়ালো। বিকেল হয়ে গেছে, এই সময়টা ছাদে কাটাতে ভালো লাগে ইয়ানার। ঈশান ভরা চোখে তাকিয়ে রইল সেদিকে। এত ভালো মানুষগুলোর সাথে এতটা খারাপ কি করে হতে পারে ভেবে পায় না। বেশ উপেক্ষা করার সাধ্য ঈশানের নেই। ইমা রুমে এসে দেখে ইয়াদ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ইমা ধীর গলায় বলল, আপনার কি খারাপ লাগছে? এত তাড়াতাড়ি চলে এলেন যে আজ? ইয়াদ চোখ খুলে শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো ইমার দিকে। কেন, তোমার অসুবিধা হচ্ছে আমি তাড়াতাড়ি চলে আসাতে? হ্যাঁ, আর বলল। ইমা ব্যস্ত গলায় বলল, হে মা, তা কেন হবে? আসলে কখনো আসেন না তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ইয়াদ আবার চোখ বন্ধ করে বলল, মাথাটা ধরেছে, কড়া করে 1 কাপ কফি নিয়ে আসো তো। ঠিক আছে, আপনি ফ্রেশ আসুন, আমি এখনই কফি করে দিচ্ছি। ইমা রুম থেকে বের হয়ে গেলে ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ইমা রুম থেকে বের হয়ে বিড়বিড় করে বলল, ইয়াদ ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট, কালো ট্রাউজার আর পায়ে কালো স্লিপার পরে মিনি ছাদে গিয়ে চেয়ারটাতে বসলো। পরন্ত বিকেলের রক্তিম আলো চারপাশটা সুন্দর করে তুলেছে। পরিবেশটা যে কারো মন ভালো করতে সক্ষম, তবে ইয়াদের মন কতটা ভালো করতে পারলো সেটা বোঝা গেল না। সে চুপচাপ বসে রইল বাড়ির পিছনের বাগানের দিকে তাকিয়ে। নিজের জীবনটার প্রতি বিতৃষ্ণা এসে গেছে ইয়াদের। জীবনের দিকে তাকালে মনে হয় কিছু ছাই পড়ে আছে, সব দাউ দাউ করে পুড়ে যাওয়ার পর। না কোনো রং আছে আর না আছে এক চিলতে হাসি। আপনার কফি। ইমার কথায় ইয়াদের বাস্তবে পদার্পণ হলো চিন্তার জগৎ থেকে। ইমার হাতে 1 কাপ কফি দেখে বলল, 1 কাপ কেন, তুমি খাবে না? ইমা ফট করে বলে ফেলল, আপনি শেয়ার করলে অবশ্যই খাবো। কথাটা শুনে ইয়াদ ভ্রু কুচকে তাকালো, আর ইমা দাঁতে জিহুপা কাটলো আর আমতা আমতা করে বলল, আমি আপনার মতো তেতো কফি খেতে পারি না। ইয়াদ ইমার হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক দিয়ে বলল, তোমারটা আলাদা করে বানাতে। ইচ্ছে করছিল না, তাই আর বানাইনি। ইয়াদ আর কিছু বলল না, চুপচাপ কফি খেতে লাগলো সামনের দিকে তাকিয়ে। ইমা তাকিয়ে আছে ইয়াদের দিকে। এই কয়েকদিনে ইয়াদের চেহারায় অনেকটা বিষণ্ণতা ফুটে উঠেছে, আর আজ তা আরও বেশি তীব্র মনে হচ্ছে ইমার কাছে। মলিন গলায় ইমা বলল, কি হয়েছে আপনার? ইয়াদ কফির কাপে চুমুক দিতে গেলে ইমার কথাই থেমে গেল। কিছু একটা ভেবে পরক্ষণে আবার চুমুক দিয়ে শান্ত গলায় বলল, কি হবে, কিচ্ছু হয়নি। ইমা অসহায় গলায় বলল, আচ্ছা, এখনো কি আপনি আমাকে একটু বিশ্বাস করতে পারেননি? একটু বিশ্বাস অর্জন করতে পারিনি আমি? ইয়াদ কফির দিকে তাকিয়ে পুরোটা শেষ না করেই সামনে টেবিলটাতে রেখে দিল। কি উত্তর দেবে ইমার প্রশ্নের? কিছু না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল ইয়াদ। ইমা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, জানেন তো, ভালোবাসা জিনিসটা কারোর কাছে পরশ পাথরের থেকেও বেশি মূল্যবান। মনের গহীনে যাতে হারিয়ে না যায়, আবার সেই ভালোবাসায় কারোর কাছে পাথরের ধুলোর থেকেও মূল্যহীন। অবহেলা করে পারে মারিয়ে, তবে সময়ের ব্যবধানে পথের ধুলো ভেবে অবহেলা করা ভালোবাসাটাই পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে মানুষ। কিন্তু যা একবার হারিয়ে যায়, সেটা কি আর এত সহজে মেলে? কথাটুকু বলে ইমার আটকে রাখা চোখের পানিটা লাগামহীনভাবে গড়িয়ে গেল। ইমার চোখের পানি আড়াল করার জন্য ইয়াদের সামনে থেকে চলে আসতে গেলে ডান হাতে টান পড়লে দাঁড়িয়ে পড়ে। না দেখেই বলতে পারে ইয়াদ তার হাত ধরে রেখেছে শক্ত করে। ইমা ঘুরে তাকালো না, সেভাবেই দাঁড়িয়ে রইল। ইয়াদও ইমার হাত না ছেড়ে সেভাবেই ধরে রইল। ইমা পরশ পাথরের থেকেও মূল্যবান জিনিসটা কখনো আমার ভাগ্যে মেলেনি, তাই লুকিয়ে রাখার প্রশ্নও আসে না।
আর যেটা কখনো পাইনি সেটা অবহেলা করে পথের ধুলো ভেবে পায়ে মারিয়ে যাবো কীভাবে? সেটাও একটু বলে যাও। কথাটা বলার সময় ইয়াদের কণ্ঠে লুকিয়েছিল হাজারটা যন্ত্রণা আর হাহাকার। হয়তো ইমা বুঝতে পারল ইয়াদের মনের হাইকে। ইয়াদের চোখ দুটো অলরেডি লাল টকটকে হয়ে গেছে, তবে আজ সেটা রাগের জন্য নয়, বরং চাপা কষ্টগুলো চোখে ফুটে উঠেছে। ইমা ইয়াদের ধরা হাতের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, সত্যি কি পাননি, নাকি পেয়েছেন কিনা তা খোঁজই রাখেননি কখনো? ইয়াদের কি হলো সে নিজেও বুঝতে পারল না, তবে ইমার কথাতে কিছু তো ছিল যা ইয়াদকে বাধ্য করলো নিজের খোলস থেকে বের হয়ে আসতে। ইয়াদ এক টানে ইমাকে কাছে টেনে নিল। ইমা একদম ইয়াদের সামনে গিয়ে দাঁড়ালো, ইয়াদের টান সামলাতে না পেরে। ইয়াদ ইমার চোখে চোখ রাখলো। ইমা দাঁড়িয়ে আছে আর ইয়াদ চেয়ারে বসে আছে। চেয়ারটা নিচু হওয়ায় ইয়াদের মাথাটা ইমার পেট বরাবর। ইয়াদ আচমকা ইমাকে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে দিল। ইমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ইয়াদের স্পর্শে। কথা বলা আর নড়াচড়া দুটোই বন্ধ হয়ে গেছে ইমার। কিছুটা সময় ওভাবে পার করার পর ইমার মনে হলো তার পেটের দিকটার শাড়ি ভিজে উঠেছে গরম তরলে। তবে কি ইয়াদ কাঁপছে? ইমা নিজের কাপা হাতটা ইয়াদের মাথায় রাখতেই ইয়াদ আরো কষ্ট করে আঁকড়ে ধরল ইমাকে। ইমা কাপা গলায় বলল, আপনি কাঁদছেন? ইয়াদ কান্না ভেজা গলায় উত্তর দিল, 12 বছর ধরে নিজের অনুভূতিগুলো লোহার খাঁচায় বন্দি রাখতে রাখতে আমি ক্লান্ত হয়ে গেছি ইমা। জীবনের ওপর এখন ব্রিটিশ না এসে গেছে আমার, আর পারছি না আমি। সেদিন ইয়াদ নেশার ঘরে কান্না করেছিল আর আজ সজ্ঞানে। ইমার মনে হচ্ছে ইয়াদের সেদিনের কান্নার থেকেও আজকার নিঃশব্দের কান্না আরো বেশি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে ইমার ভেতরটাকে। সহ্য হচ্ছে না ইয়াদের চোখের জল। ইয়াদ হঠাৎ ইমাকে ছেড়ে এক টানে নিজের কোলের উপর বসিয়ে দিল। ইয়াদের প্রত্যেকটা কাজে ইমা একের পর এক অবাক হচ্ছে আজ। ইয়াদ ইমার দুগালে হাত রেখে বলল, ভালোবাসো এই অনুভূতিহীন মানুষটাকে? ইমা ইয়াদের চোখে চোখ রেখে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমার সাথে ইয়াদের চোখও ভেজা। কখনো ধোকা দেবে না তো? যতদিন এই দেহে নিঃশ্বাস চলবে ততদিন শুধু ভালোবাসাই দিব, অন্য কিছু কল্পনাতেও নেই। ভালোবাসতে পারি না আমি, তাই সেটা শিক্ষক তোমাকেই হতে হবে। তবে একবার শিখিয়ে দিলে তোমার থেকেও বেশি ভালোবেসে দেখাবো। তবে যদি কোনোদিন ধোকা পাই, নিঃশ্বাসের মায়া ত্যাগ করবো, তবে তোমাকে কিছু বলবো না। ইমা কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল ইয়াদকে, আর ইয়াদও জড়িয়ে নিল নিজের জীবনের নতুন অধ্যায়কে। দেখতে দেখতে কেটে গেল 3টে মাস। দিশা, রুবিনা আর কামরুলকে পুলিশের হাতে তুলে দিয়েছে ইয়াদ। খুনির রক্তে হাত বাড়িয়ে নিজেও খুনি হতে চায় না ইয়াদ। হাত রাঙিয়ে নিজেও খুনি। পুলিশে দেওয়ার আগে পুরো 1 মাস হসপিটালে ভর্তি ছিল দিশার। 2 মাস বন্দি ছিল ইয়াদের হাতে, যার প্রত্যেকটা দিন নরক যন্ত্রণা ভোগ করেছে দিশার। প্রতিটা মুহূর্তে নিজের মৃত্যু প্রার্থনা করেও মৃত্যুর দেখা মেলেনি তার। জীবনটা হয়ে উঠেছিল মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। পেটের ক্ষুধায় হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টাকাও চিবিয়েছে, আর তা দেখে অট্টহাসিতে মেতে উঠেছে ইয়াদ। বাঁচিয়ে রেখেছে ঠিকই, মৃত্যু থেকেও ভয়ঙ্কর জীবন দিয়ে। 1 মাস হসপিটালে ভর্তি থাকার পর যখন মোটামুটি সুস্থ হয়, আর তখনই সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে দিশারকে। কামরুলকে আগেই পুলিশের হাতে দিয়ে দিয়েছিল ইয়াদ। তবে রুবিনার মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সারা 2 বছরের সশ্রম কারাদণ্ড। দিশারের ফাঁসির আদেশ খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে, কিন্তু রুবিনা সুস্থ না হওয়া পর্যন্ত মানসিক হাসপাতালে রাখার আদেশ দিয়েছে উচ্চ আদালত। হামিম মঞ্জিল অনেকটা কাটিয়ে উঠেছে কালো অতীতের সেই তীব্র যন্ত্রণাগুলোকে। তাদের নতুন জীবনে দিশার বা রুবিনা নামক কারোর জন্য 1 সেকেন্ড সময়ও নেই। ইয়াদ আর ইমার সম্পর্কের অনেকটা উন্নতি হয়েছে, তবে এখনও পুরোপুরি ঠিক হয়নি। বাকি সব স্বামী স্ত্রীর মতো সম্পর্কটা নয়, তবে একে অপরকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে। ফোনের স্ক্রিনে আরমানের একটা ছবি জ্বলজ্বল করছে, আর সেদিকে টলমল চোখে তাকিয়ে আছে ইয়ানা। সবার ভালোবাসা পূর্ণতা পায় না, সেটা আগে অনেক শুনেছে, তবে আজ নিজের সাথে হওয়ার জন্য ইয়ানা বুঝতে পারছে অপূর্ণতার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। আরমান হয়তো কোনো দিন জানতেও পারবে না তাকে কেউ পাগলের মতো ভালোবেসেছিল, সবচেয়ে বেশি চেয়েছিল। কখনো তার বলা হবে না এই লুকিয়ে রাখা কথাগুলো। কিছু ভালোবাসা হয়তো অপ্রকাশিত থাকাই ভালো। ইয়াদ রাগী গলায় বলল, তুমি এত কি রেডি হচ্ছ? দেখতে আসবে ইয়ানাকে, তোমাকে নয়।
তাড়াতাড়ি রেডি হয়ে গিয়ে দেখো ইয়ানার হলো কি। ইমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হিজাবটা পরছিল, আর ইয়াদ বেডে পায়ের উপর পা তুলে বসে কথাটা বলে উঠলে ইমা করার চোখে তাকালো ইয়াদের দিকে আর কোমরে হাত দিয়ে পড়ল। ইয়াদ বেড থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, হিজাব পরেও যাওয়ার প্রয়োজন নেই। রেহান তো ইয়ানাকে পছন্দ করে, কিন্তু ওর বাবা মা না আবার ইয়ানাকে রেখে আমার বউ নিয়ে টানাটানি করে, তাই যাওয়ার দরকার নেই ওদের সামনে। ইয়াদের কথা শুনে ইমা ফিক করে হেসে দিল। তা দেখে ইয়াদ গম্ভীর গলায় বলল, হাসি বন্ধ করে ইয়ানার কাছে যাও। ইমা হাসি থামিয়ে ইয়াদকে একটা ভেঙচি কেটে ইয়ানার রুমে যাওয়ার জন্য বের হয়ে গেল। ইমা যেতেই ইয়াদ মুচকি হাসল। মেয়েটা এখন অনেকটা নর্মাল হয়ে গেছে, তবে ইয়াদের লাইফে দুষ্টুমিগুলো অনেক বেড়ে গেছে। মানুষ এত সহজে নিজেকে পরিবর্তন করতে পারে না, ইয়াদও পারেনি এখনো এতটা পরিবর্তন হতে। তবে সে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, তবু মাঝে মাঝে আগের রূপ ফিরে আসে তার। ইমা ইয়াদকে ভয় পেলেও বুঝতে দেয় না, এমন ভাব করে যেন ইয়াদের রাগে তার কিছুই আসে যায় না। ইয়াদ সেটা বুঝতে পেরে আড়ালে হাসে। আপু আসবো? দরজায় ইমার কথা শুনে ফোনটা দ্রুত লুকিয়ে ফেলল ইয়ানা, আর চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিল। হ্যাঁ ভাবি, আসো। ইমা গিয়ে দেখে ইয়ানা কিছুই করেনি, এমনই বসে আছে। তা দেখে ব্যস্ত গলায় বলল, একে আপু, তুমি তো এখনো রেডি হওনি। ওনারা তো এখনই চলে আসবে, আর তোমার ভাইও তো আমাকে পাঠালো তুমি রেডি হয়েছো কিনা দেখতে। ইয়ানা নিচু স্বরে বলল, এখনই রেডি হয়ে নিচ্ছি। ইয়ানার গলার আওয়াজে ইমার ভ্রু কুঁচকে গেল। যে কেউ বুঝতে পারবে ইয়ানা কান্না করছিল। ইমা ব্যস্ত গলায় বলল, আপু, তোমার গলায় এমন লাগছে কেন? তুমি কি কান্না করছো? ইয়ানা থতমত খেয়ে বলল, কই না তো, রান্না করব কেন? আমার থেকে লুকানোর চেষ্টা করে লাভ নেই আপু, আমি ভালো করেই চিনি তোমাকে। তুমি কি ওনাদের সামনে যেতে চাইছো না? অন্য কাউকে ভালোবাসো তুমি? ইমার কথা শুনে ইয়ানা চমকে উঠে ইমার দিকে তাকালো আর অস্থির গলায় বলল, না না, তেমন কিছু না। আসলে বিয়ে হয়ে গেলে ভাইয়াকে ছেড়ে তোমাদের সবাইকে ছেড়ে যেতে হবে, তাই কষ্ট। দেখে গেলেই বিয়ে হয় নাকি বোকা? ইয়ানা কিছু না বলে মলিন হাসল। ইমা ইয়ানাকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বলল, তারপর নিজের হাতে সাজিয়ে দিতে লাগলো। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা যদি ইমার মনের কান্নাটা দেখতে পেত। ইয়ানা অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে রেখেছে। এদিকে ঈশান ব্যস্ত সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে। একমাত্র বোনকে দেখতে আসবে, কোনো অভিযোগ যেন করতে না পারে। সব ঠিক আছে ঈশান? ঈশান পেছন ফিরে ইয়াদকে দেখে মুচকি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, সব ঠিকঠাক। ইয়াদ হঠাৎ ভ্রু কুঁচকে বলল, তুই এমন হিরো সেজে বসে আছিস কেন? দেখ, হিরো সেজে লাভ নেই। রেহান তার বাবা মায়ের একমাত্র ছেলে, ওর কোনো ছোট বোন নেই। কথাটা বলে ইয়াদ দুষ্টু হাসলো, আর ঈশানের চোখের সামনে কথার কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকানো সেই মুখটা ভেসে উঠল। নিজের অতীত ঈশানের পথ আটকে দিয়েছে। সে আর কথা সামনে যায়নি গত 3 মাসে, তবে দূর থেকে দেখে গেছে আর আল্লাহর কাছে চেয়েছে ওর যাই হোক তাতে যেন সুখী হয়। ইয়াদ ঈশানের পিঠ চাপড়ে পড়ল, কোনো চিন্তায় ডুবে গেলি? হ্যাঁ, চিন্তা করিস না, ইয়ানার পর তোর জন্য খুঁজে বের করবো কাউকে। ঈশান মুচকি হেসে বলল। খুঁজতে হবে না। ইয়াদ সন্দেহ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, কেন, নিজেই খোঁজ রেখেছিস নাকি? ঈশান মলিন হেসে বলল, না, তেমন কিছুই না। এসব বাদ দিয়ে বলো, ওনারা কখন আসবে? রেহান আমাকে কল দিয়েছিল বাসা থেকে বের হওয়ার সময়, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ইয়াদের কথা শেষ হওয়ার আগেই ডোরবেল বেজে উঠলে ইয়াদ গিয়ে দরজা খুলে দিল। রেহেনার চলে এসেছে। রেহেনা ভেতরে এসে ইয়াদকে জড়িয়ে ধরল। ইয়াদ মুচকি হেসে রেহেনার পিঠে হাত রেখে বলল, কেমন আছিস ইয়ার? রেহেন ইয়াদকে ছেড়ে বলল, এই যেমন দেখতে পাচ্ছিস, তুই কেমন আছিস সেটা বল। ইয়াদ হাসিটা বজায় রেখে বলল, আলহামদুলিল্লাহ, সব দিক থেকে ভালো রেখেছে ওপরওয়ালা। রেহেন ঈশানের দিকে তাকিয়ে বলল, এটাই বুঝি ঈশান। ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এটাই নিশান। রেহান এগিয়ে গিয়ে ঈশানকে হাঁক করলো আর বলল, তুমি আমাকে চেনো না, বাট আমি তোমাকে চিনি। তার কারণটা অন্য একদিন বলবো। রেহানের মা মুখ লুকিয়ে বলল, এটা কিন্তু ঠিক হলো না ইয়াদ। বন্ধুকে পেয়ে আঙ্কেল আন্টিকে চোখেই পড়ছে না। ইয়াদ লজ্জিত হয়ে বলল, সরি আন্টি, আসলে এতদিন পর দেখা তো, তাই আর কি। রেহানার মা ইয়াদের মাথা হাত রেখে বলল, মজা করলাম তো।
আমরা কিছু মনে করিনি। ইয়াদ মুচকি হেসে রেহানার বাবার দিকে তাকিয়ে সালাম দিল। সবার সাথে অনেক কথাবার্তা হলো। ইয়াদ আর রেহানার কথায় বোঝা যাচ্ছে তারা অনেক পুরনো ফ্রেন্ড। কথার মাঝে ইয়াদ একজন সার্ভেন্টকে ডেকে বলল ইয়ান আর ইমাকে দ্রুত নিচে আসতে। হালকা নাস্তা করছে আর গল্প করছে সবাই। ইয়ানাকে দেখতে আসছে বললে একটু ভুল হবে, কারণ রেহানার পরিবার ইয়ানাকে আগে থেকেই ভালো করে জানে। এখানে মূলত বিয়ের ডেট ফিক্সড করা হবে। ইমা ইয়ানাকে নিয়ে সবার সামনে আসলে ইয়ানা মিষ্টি করে সালাম দিল। ফ্লোরের দিকে তাকিয়ে ইয়ানাকে নিয়ে একটা সিঙ্গেল সোফায় বসিয়ে দিল ইমা, আর নিচে গিয়ে ইয়াদের পাশে বসলো কিছুটা দূরত্ব রেখে। রেহানার মা বলল, ইয়াদ তুমি কিন্তু চিটিং করছো। চুপচাপ বিয়ে করে নিয়ে তবে মাফ করে দিলাম বৌমাকে দেখে। ইয়াদ মুচকি হাসলো। তার কথাই আর ইমা লজ্জায় মাথা নিচু করে মাথা নিচু করে ফেলল। রেহান আর চোখে বারবার ইয়ানাকে দেখে যাচ্ছে, তবে ইয়ানা এখনো কোনো দিকে তাকায়নি। তার দৃষ্টি ফ্লোরে। শরীরটা এখানে থাকলেও মনটা এখানে নেই। কি হচ্ছে না সেটা দেখছে আর না বুঝতে পারছে। রেহানের মা রেহানের অবস্থা বুঝতে পেরে দুজনকে আলাদা কথা বলতে বলল। রেহানের মা বলার প্রায় সাথে সাথে রেহান উঠে ছাদের দিকে পা বাড়ালো। তবে ইয়ানা বসেই আছে। আসলে সে কিছুই খেয়াল করেনি এখানে কি হচ্ছে। ব্যাপারটাকেও খেয়াল করার আগেই ইমা ইয়ানার হুঁশ ফেরালো আর ছাদে যেতে বলল। রেহান এই বাড়িতে আগে একবার এসেছিল আর থেকেও ছিল 2-3 দিন, তাই বাড়িটা তার চেনা। ছাদে গিয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলো রেহান। আগের থেকেও অনেকটা সুন্দর হয়ে গেছে চাঁদটা। কেমন আছো ইয়ানা? পরিচিত গলা শুনে চমকে পেছন ফিরে তাকালো ইয়ানা। ছাদে এসে কোনো দিকে না তাকিয়ে একপাশে এসে দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে পরিচিত গলাটা শুনতে পেল। পেছনে দাঁড়ানো মানুষটা দেখে ইয়ানার মুখ অটোমেটিক হা হয়ে গেল। রেহান ইয়ানার অবস্থা দেখে ফিক করে হেসে বলল, হ্যাঁ বন্ধ করো, মশা ঢুকে যাবে তো। বিস্ময়কর কণ্ঠে বলল, রেহান ভাইয়া তুমি এখানে? রেহান ভাব নিয়ে বলল, আমি তোমাকে কথা দিয়েছিলাম আসবো, আর কথা রাখতে চলেও এসেছি। ইয়ানার বিস্ময় এখনো কাটেনি। ইউকে পাশাপাশি বাসায় ছিল রেহান আর ইয়াদের। এই একটা মানুষের জন্য ইয়ানাও ইয়াদের মতো রোবটে পরিণত হয়নি। সব সময় ইয়ানাকে হাসি খুশি রাখত রেহান। রেহানের মা বাবাও ইয়ানাকে নিজের মেয়ের মতো ভালোবাসত। বাসায় থাকলে বেশিরভাগ সময় রেহানদের বাসায় থাকতো ইয়ানা। ইয়াদ ইউকে গিয়ে রেহানের ক্লাসে ভর্তি হয়েছিল। ইয়াদ যেমন গম্ভীর, রেহান ঠিক ইয়াদের বিপরীত। রেহান ঈশানের মতোই হাসি খুশি আর সহজ সরল, আর রেহান পেশায় ডক্টর। ইয়াদ একমাত্র এই রেহানের সাথে একটু ক্লোজ। রেহান ইয়াদের কষ্টের সময়ের সাথী ছিল। সেদিন ইয়াদের জন্মদিন পালন করতে রেহানও ইয়াদের সাথে বাংলাদেশে এসেছিল। রেহানের পুরো পরিবার ইউকে সেটেলড হয়ে গেছে অনেক আগে। রেহানের জন্মই হয়েছে ইউকে। ইয়াদ ইয়ানাকে নিয়ে ইউকে ব্যাক করার পর নিজেকেই সামলে উঠতে পারছিল না। ইয়ানার কি খেয়াল রাখবে, সেই সময়টাতে ইয়ানার খেয়াল রেখেছে রেহান। অবশ্য ধীরে ধীরে ইয়াদ বোনের প্রতি যত্নশীল হয়ে ওঠে, তবে রেহানও সব সময় ইয়ানার খেয়াল রাখত। ইয়ানা বড় হবার পর একদিন রেহানকে বলেছিল সে কেন এত খেয়াল রাখে ইয়ানার। উত্তরে রেহান বলেছিল নিজের বউ নিজের হাতে মানুষ করে নিচ্ছে, যাতে পরে কষ্ট করতে না হয়। ইয়ানা কথাগুলো কখনো সিরিয়াসলি নেয়নি, তবে আজ বুঝতে পারছে রেহান মজার ছলে বললেও মনের কথাই বলে গেছে। ইয়ানা চিন্তা ভাবনা বাদ দিয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না রেহান ভাইয়া, আপনারা বাংলাদেশে কবে আসলেন আর এইসব কি? রেহান রেলিং ধরে দাঁড়িয়ে বলল, বাংলাদেশে এসেছি তাও প্রায় 1 মাস হতে চললো। একেবারে চলে এসেছি তো, তাই সব ঠিকঠাক করতে একটু সময় লাগলো। ইয়ানা অবাক হয়ে বলল, একেবারে চলে এসেছো মানে? রেহান ইয়ানার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আসতে হলো তোমার জন্য। ইয়াদ নিজের বোনকে ছাড়া থাকতে পারবে না। আমি ইউকে থাকলে আমার সাথে বিয়ে দেবে না, তাই আর কি করার চলে এলাম। ইয়ানা স্তব্ধ হয়ে গেছে রেহানের কথা শুনে। শুধু তার জন্য সব ছেড়ে এখানে চলে এসেছে। সেখানে রেহানের কত ভালো একটা কেরিয়ার ছিল। এই মুহূর্তে ইয়ানার মাথা থেকে আরমান নামটা পুরোপুরি বের হয়ে গেছে। তার মাথায় হাজারটা প্রশ্ন তৈরি হয়েছে রেহানকে নিয়ে। ইয়ানা বোকার মতো বলল, আমি এখনো কিছুই বুঝতে পারছি না, আপনি আমার। রেহান ইয়ানাকে ইশারায় চুপ করতে বলল আর নিজে মুচকি হেসে বলল,
তোমার সব প্রশ্নের উত্তর একটাই, ভালোবাসি তোমাকে। দিন বা মাস ধরে নয়, তোমাকে ভালোবাসি সেটা অনেকগুলো বছর ধরে। ইয়াদের কাছে নিজেকে তোমার যোগ্য প্রমাণ করতে কোনো দিকে না তাকিয়ে ক্যারিয়ারে ফোকাস করেছি পুরো দমে। নিজেকে প্রমাণ করার পরই নিজের প্রাপ্যটা বুঝে নিতে এসেছি। ইয়ানা গোল গোল চোখে তাকিয়ে আছে। ইয়ানার প্রায় মনে হতো রিহান তাকে ভালোবাসে, কিন্তু পরক্ষণেই আবার মনে হতো সে মজা করেছে। রেহানার আচরণে বোঝা যেত না সে কোনো বিষয়ে সিরিয়াস আর কোনো বিষয়ে উদাসীন। ইয়ানার কি বলা উচিত বা করা উচিত ইয়ানা বুঝতে পারছে না। রেহান বুঝতে পারলেও ইয়ানার মুস্থা, আর তাই বলল,